জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজার খাদ্য পরিস্থিতি নিয়ে ইসরায়েলের দাবি হাস্যকর, জাতিসংঘ। এরপর জানিয়ে দেব মধ্যপ্রাচ্য দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র, ইয়েমেনে হামলায় নিহত 4। আরও জানিয়ে দেব মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব মার্কিন যুদ্ধবিমানের উপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজার খাদ্য পরিস্থিতি নিয়ে ইসরায়েলের দাবি হাস্যকর, জাতিসংঘ। গাজায় ভয়াবহ খাদ্য সংকটের বিষয়টি অস্বীকার করে ইসরায়েল দাবি করেছিল দীর্ঘদিন চলার মতো পর্যাপ্ত খাদ্য সেখানে রয়েছে। তবে জাতিসংঘ এই দাবিকে উড়িয়ে দিয়ে একে হাস্যকর আখ্যা দিয়েছে। মঙ্গলবার 1 এপ্রিল এক বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্র স্টেফানি ডুজারিক জানান, গাজায় ত্রাণ ও সহায়তা কার্যত তলানিতে ঠেকেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ইসরায়েলের সামরিক সংস্থা কোগাট দাবি করেছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির সময়ে 25,000-এর বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মাধ্যমে অন্তত 4.5 লাখ টন খাদ্য ও অন্যান্য ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে কোগাট জানান, যুদ্ধ চলাকালীন যে পরিমাণ ত্রাণ গাজায় সরবরাহ করা হয়েছে, যুদ্ধবিরতির সময় তার 1/3 সরবরাহ করা হয়েছে। যদি হামাস বাধা না দেয় তবে গাজায় দীর্ঘদিনের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে। তবে ইসরায়েলের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে জাতিসংঘ মুখপাত্র স্টেফানি ডুজারিক। তিনি বলেন, এগুলো নিছক হাস্যকর কথাবার্তা। আমাদের ত্রাণ কার্যক্রম একেবারে তলানিতে পৌঁছে গেছে। বাস্তবতা হলো গাজায় এখনও ভয়াবহ সংকট চলছে। তিনি আরও জানান, গাজায় জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর 25টি বেসরকারি বন্ধ হয়ে গেছে। এই প্রসঙ্গে ডুজারিক বলেন, বেকারিগুলো খুশি মতো বন্ধ হয়নি। প্রয়োজনীয় ময়দা ও গ্যাসের অভাবে এগুলো চালানো সম্ভব হচ্ছে না। গত 2 মাস থেকে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, হামাস যতদিন পর্যন্ত সমস্ত বন্দীকে মুক্তি না দেবে ততদিন গাজায় কোনো ত্রাণ সরবরাহ করা হবে না। এরপর ইসরায়েল নতুন করে হামলা শুরু করলে যুদ্ধবিরতি ভেঙে যায় এবং পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠে। কোগাট জাতিসংঘের উদ্বেগকে গুরুত্ব না দিয়ে জানান, গাজায় যে ত্রাণ প্রবেশ করেছে তার মাত্রা 30% জাতিসংঘ সরবরাহ করে। তাদের দাবি, জাতিসংঘের ত্রাণ তলানিতে পৌঁছালে সমস্যা নেই, এখানে আরও আন্তর্জাতিক সংস্থা রয়েছে যারা সহায়তা করছে। তবে জাতিসংঘের মতে এই ধরনের বক্তব্য বাস্তবতার সঙ্গে সমঝোপূর্ণ নয়। ডুজারিক বলেন, জাতিসংঘ ত্রাণ সরবরাহের জন্য একটি সুশৃঙ্খল ব্যবস্থা ধরে রেখেছে, যার কোনো কার্যকর বিকল্প নেই। এদিকে গাজায় খাদ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হামাস। সশস্ত্র এই গোষ্ঠীর দাবি, গাজায় খাদ্য সংকট এখন দুর্ভিক্ষের পর্যায়ে পৌঁছে গেছে। আধুনিক যুগের ভয়াবহতম মানবিক বিপর্যয়ের জন্য একমাত্র দায়ী ইসরায়েল। বিশ্লেষকদের মতে ইসরায়েলের অবরোধ এবং ত্রাণ সরবরাহ বন্ধের কারণে গাজায় মানবিক পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র, ইয়েমেন হামলায় নিহত 4। ইয়েমেনের হুদাইদা অঞ্চলে মার্কিন হামলায় 4 জন নিহত হয়েছেন। হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে চালানো এই হামলাকে ওয়াশিংটনের সর্বশেষ সামরিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সময় মধ্যপ্রাচ্য দ্বিতীয় বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার 2 এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুদাইদা ও প্রদেশের আল মানসুরিয়া জেলায় একটি পানি ব্যবস্থা ভবনে মঙ্গলবার 1 এপ্রিল রাতে হামলা চালায় মার্কিন বাহিনী। হুতি বিদ্রোহীদের অনুমোদিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাই জানান, এই হামলায় প্রথমে 3 জন নিহত হন এবং 2 জন আহত হন, যাদের বেশিরভাগই ছিলেন কর্মচারী। পরে আল মাসিরা টিভি জানান, নিহতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম বরাত দিয়ে প্রতিদিনে আরও বলা হয়, হুদাইদা ও ছাড়াও দেশের উত্তর পশ্চিম অঞ্চল হাজ্জাজ এবং উত্তর সাদা এলাকায় হামলা চালানো হয়েছে। তবে আল মাসিরা টিভি সাদা ও সানা অঞ্চলে একাধিক মার্কিন হামলার খবর প্রকাশ করলেও এইসব হামলা আসলে যুক্তরাষ্ট্রে
চালিয়েছে কিনা তা হওয়া যায়নি। 15 মার্চ থেকে হুতি বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে ইয়েমেনে 60 জনের বেশি মানুষ নিহত হয়েছে। গাজায় চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হুতি গোষ্ঠী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর উপর লোহিত সাগরে নতুন করে আক্রমণ চালানোর হুমকি দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্য দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন। ইতিমধ্যে লোহিত সাগরে একটি রণতরী মোতায়েন রয়েছে এবং নতুন একটি রণতরী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে পাঠানো হবে। মঙ্গলবার পেন্টাগনের এক বিবৃতি বলা হয়েছে, ইউএসএস ও কার্ল ভিনসন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্য ইউএসএস হ্যারি ও ট্রুম্যান এর সঙ্গে যুক্ত হবে এবং যুক্তরাষ্ট্র অতিরিক্ত সামরিক বিমান মোতায়েন করবে। পেন্টাগন আরও জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আঞ্চলিক নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ওই অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত বা তীব্র করতে চাইলে যে কোনো রাষ্ট্রীয় শক্তিকে উপযুক্ত জবাব দেওয়া হবে। বিশ্লেষকদের মতে এই সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে, বিশেষ করে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের জেরে যুক্তরাষ্ট্র এবং হুতিদের মধ্যে ক্রমবর্ধমান সংকটের প্রেক্ষাপটে। মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণ করতে নারাজ রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাবকভ স্পষ্ট জানিয়েছেন, বর্তমান আকারে এই প্রস্তাব মস্কোর জন্য গ্রহণযোগ্য নয়। খবর ডয়েচে ভেলে। রাশিয়ার ইন্টারন্যাশনাল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে র্যাবকভ বলেন, আমরা মার্কিন প্রস্তাব খুব ভালোভাবে পর্যালোচনা করেছি, তবে এতে রাশিয়ার উদ্বেগের বিষয়গুলো আন্তর্জাতিক করা হয়নি। যে কোনো কারণগুলোর জন্য এই যুদ্ধ শুরু হয়েছিল সেগুলোর প্রতিফলন প্রস্তাব নেই। গত সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করে বলেছিলেন, যদি রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব না মানে তবে মস্কোর তেলের উপরও আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে। এদিকে ইউক্রেনকে 350 কোটি ইউরো সহায়তা দিয়েছে ইউরোপীয় কমিশন ইইউ। এর মধ্যে 310 কোটি ইউরো শর্তে ঋণ এবং 40 কোটি ইউরো অনুদান। এই সহায়তা ইইউ এর ইউক্রেন ফ্যাসিলিটি ও প্রোগ্রামের অংশ, যার অধীনে 2027 সাল পর্যন্ত ইউক্রেনকে 5000 কোটি ইউরো সহায়তা দেওয়া হবে। কিয়েভ জানিয়েছেন, এখন পর্যন্ত তারা 1600 কোটি ইউরো সহায়তা পেয়েছে, যা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে। 2022 সালে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার বিপুল সম্পদ ফ্রিজ করেছে সুইজারল্যান্ড। সাম্প্রতিক তথ্য অনুসারে 31 মার্চ পর্যন্ত রাশিয়ার 840 কোটি ডলারের সম্পদ ফ্রিজ করা হয়েছে। এক বছরে নতুন করে আরও 180 কোটি ডলার চিহ্ন করে বাজেয়াপ্ত করা হয়েছে। ফ্রিজ করা সম্পদের মধ্যে রয়েছে রিয়েল এস্টেট ও বিলাসবহুল গাড়ি, মূল্যবান শিল্পকর্ম। সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলে ইইউ রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি সমর্থন করেছে। বিশ্লেষকরা বলছেন, এই নিষেধাজ্ঞা অর্থনৈতিক অবরোধ রাশিয়ার উপর আরও চাপ সৃষ্টি করবে। তবে যুদ্ধবিরতি ইস্যুতে মস্কোর অবস্থান কতটা পরিবর্তন হবে তা এখনও অনিশ্চিত। মার্কিন যুদ্ধবিমানের উপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্য কূটনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বেড়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত উপসাগরীয় 4 দেশ স্পষ্টভাবে জানিয়েছে তারা ইরান হামলার জন্য মার্কিন যুদ্ধবিমানকে তাদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহার করতে দেবে না। খবর মিডল ইস্ট আইয়ের। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার অংশ হতে চায় না। ট্রাম্প প্রশাসন তেহরানের উপর চাপ বাড়াতে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছেন, কিন্তু উপসাগরীয় দেশগুলোর এই কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, আরব দেশগুলো সমর্থন না দিলে ইরানের সঙ্গে সমঝোতায় যুক্তরাষ্ট্র দুর্বল অবস্থান গড়াতে পারে। এর আগে মার্কিন গোয়েন্দা প্রতিরক্ষা কর্মকর্তারা মার্চ মাসে ওয়াশিংটন ডিসিতে সৌদি আমিরাতে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপরে ইয়েমেনে হুতিদের উপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা জ্বালানি সরবরাহ উদ্ধার অভিযানের ক্ষেত্রে প্রযোজ্য, যা মার্কিন বিমান অভিযানের সক্ষমতায় বড় বাধা তৈরি করতে পারে। ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্য ও যুদ্ধবিমান সামরিক সরঞ্জাম মজুত বাড়িয়েছে। ওপেন সোর্স লোকদের তথ্য অনুযায়ী বর্তমানে এই অঞ্চলে মার্কিন সামরিক পণ্যবাহী বিমানের সংখ্যা আগের তুলনায় 50% বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করে সামরিক হামলা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দেন। 2018 সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। এরপর ওয়াশিংটন ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে
তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধি করে। ইরান এখন পর্যন্ত কোনো সমঝোতায় আসেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো এক চিঠির জবাব দেওয়া হয়েছে, যা ওমানের মাধ্যমে পাঠানো হয়েছিল। উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ও ঘাঁটিতে B-2 বোমারু বিমান মোতায়েন করেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলার জন্য বিকল্প সামরিক কৌশল গ্রহণের, তবে মধ্যপ্রাচ্য রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনই অনিশ্চিত।